আমরা এই মুহূর্তে 21st সেঞ্চুরিতে বসবাস করছি, যে যুগকে খুবই উন্নত হিসেবে ধরা হয়। তবে আমরা প্রকৃতপক্ষে কতটা উন্নত? নিজেদেরকে উন্নত দাবি করেও আজ এই বিশ্বের বেশিরভাগ বিষয়কেই আমরা ব্যাখ্যা করতে সক্ষম নই। এবং এগুলোর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম, স্পেস এবং ম্যাটার। সময় বিষয়টা আসলে কি? এ সম্পর্কে কি আমরা আসলেই পূর্ণ জ্ঞান রাখি? ইতিহাসে ভিন্ন ভিন্ন সিভিলাইজেশন এটিকে ভিন্নভাবে কাউন্ট করেছে, আর আমরা আজকে এটিকে আরেকটি রূপে নির্ধারণ করছি। আইজ্যাক নিউটন বলেছেন যে আমরা মানুষেরা সময়কে দখল করেছি আপেক্ষিক কিছু ঘটনা বোঝার জন্য। এটি শুধু আমাদের একটি বুদ্ধিবৃত্তিক ধারণা মাত্র। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী কার্লো রেভিলির মতে সময় একটি বিভ্রম। এর প্রবাহ সম্পর্কে আমাদের সরল উপলব্ধি শারীরিক বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বিশ্বাস করেন বাস্তবে ঘটে যাওয়া ঘটনা একটি জটিল নেটওয়ার্ক, যা আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ক্রমান্বয়ে সাজিয়ে থাকি। আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব অনুযায়ী সময় যে হারে চলে যায় তা শুধুমাত্র ব্যক্তি দ্বারা তৈরি কাঠামোর ওপর নির্ভর করে। তাই আমরা আজ যেটিকে সময় বলছি, সেকেন্ড, মিনিট, আওয়ার, এটি কি আসলেই সময়? এ বিষয়ে আমরা আজও পূর্ণ জ্ঞান রাখি না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্পেস। এর শুরু কোথা থেকে, এর শেষ কোথায়, কেনই বা এর গর্ভে ম্যাটেরিয়াল বস্তুগুলোকে একটি নির্দিষ্ট মোশনে পরিচালিত করছে, এর ব্যাখ্যা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেনি। আমাদের লিস্টের তৃতীয় ও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ম্যাটার। এই ম্যাটার মহাবিশ্বের সমস্ত জায়গায় বিভিন্ন রূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ম্যাটার আমাদের কাছে অনেকটা এরকম বিষয়, যে কোনো কিছুর ঘনত্ব এবং ওজন থাকলে সেটাকে আমরা ম্যাটার হিসেবে গণ্য করছি। বাকি দুইটা বিষয়ের তুলনায় ম্যাটার একটু ভিন্ন ও জটিল বিষয়। আমরা মানুষেরা এটিকে দুইভাবে বিভক্ত করেছি। আমরা আমাদের চারিপাশে যা কিছু দেখতে পাই সেগুলোকে আমরা জীব এবং জড়বস্তু হিসেবে ভাগ করেছি। এটা তো আমরা সকলেই জানি। জীব তাদেরকেই বলা হয় যারা রেসপন্স করতে পারে, যাদের কনসিয়াসনেস অথবা চেতনা রয়েছে। আমাদের সাধারণ নলেজ এবং কিছু বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী জড়বস্তুদের এই ক্ষমতাগুলো নেই। কিন্তু এটা বলা কি শতভাগ সঠিক হবে যে জড়বস্তুর কোনো রেসপন্সিভ ক্ষমতা নেই? অথবা আমরা যেটিকে কনসিয়াসনেস, চেতনা বলছি, তা জড় পদার্থের নেই? আপনার আশেপাশেই ভালো করে তাকিয়ে দেখুন। সামান্য কিছু জিনিস যেমন চেয়ার, টেবিল, বুকস, আমরা জানি যে এই সব কিছুই নন লিভিং থিংয়ের কাতারে পড়ে। কিন্তু এই সমস্ত কিছু অ্যাটম দ্বারা তৈরি। এই সব কিছুতেই অ্যাটম বিদ্যমান রয়েছে। এ বিষয়টি আমরা সবাই অবগত আছি। তা হোক লিভিং অথবা নন লিভিং থিং, সব কিছুর মূলে অ্যাটম রয়েছে। তবে আমেরিকান একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান এবং ফিজিসিস্ট ফ্রিম্যান ডাইসনের তথ্য অনুযায়ী সেই সিঙ্গেল অ্যাটমেরও কনসিয়াসনেস অথবা চেতনা থাকতে পারে। পূর্বে আমরা মানুষেরা মনে করতাম যে জীব ও জড়বস্তুর পার্থক্যটা খুবই সহজ, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে আমাদের তুলনায় সেন্স কম এমন অনেক পদার্থ রয়েছে, এমন অনেক কিছু আমাদের পৃথিবীতে রয়েছে যা আসলে প্রাণহীন নয়, তবে আমাদের তুলনায় তাদের কনসিয়াসনেসটা একটু কম। ফর এক্সাম্পল, গাছকে আমরা জীব ও জড়বস্তুর মাঝামাঝি পর্যায়ের একটি বস্তু হিসেবে দেখছি, কারণ একটি গাছের সেন্স অন্যান্য সচেতন প্রাণীর তুলনায় কম, আবার অচেতন বস্তুর তুলনায় বেশি। আবার যখন আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসের উপর রিসার্চ করতে শুরু করি, তখন কিন্তু আমরা জানতে পারি যে একটি ক্ষুদ্র সেল এবং ব্যাকটেরিয়ার চেতনা বা অ্যাওয়ারনেস রয়েছে, তা রেসপন্সিভ। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি শুধু সেলের মধ্যে নয়, সেই সেলের মধ্যে থাকা অ্যাটমের পর্যন্ত অ্যাওয়ারনেস আছে, যদিও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে অনেকেই এই বিষয়টি গ্রহণ করতে পারেনি। কারণ যদি আমরা বলি যে অ্যাটমের কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস আছে, যা কিনা সমস্ত ম্যাটারকে ক্রিয়েট করে এবং ম্যাটারের মধ্যে বিদ্যমান, তাহলে আমরা আর কখনোই টেবিল, চেয়ার, বুকসের মতো বস্তুগুলোকে অচেতন অথবা নির্জীব বস্তু বলতে পারবো না।
একটিবারের জন্য ভেবে দেখুন তো, আপনি একটি বইকে ধরে আছেন এবং সেই বইটি অনুভব করতে পারছেন। তাহলে ঠিক একইভাবে সেই বইটি কি অনুভব করতে পারছে যে তাকে কেউ ধরে আছে? আজকের যুগে এটা কিন্তু আমরা সবাই জানি যে আমরা একটি বস্তুকে চূর্ণ করতে করতে যে অ্যাটম পর্যন্ত চলে গিয়েছি, সেই অ্যাটমই কিন্তু এর শেষ সীমা নয়। অর্থাৎ এর ভেতরেও সাব অ্যাটমিক 3 প্রকারের মলিকিউল রয়েছে: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যা কিনা এনার্জি। এবং আমরা যেগুলোকে বাহ্যিক দৃষ্টিতে বস্তু হিসেবে দেখছি, সেগুলো আসলে প্রকৃত রূপে কোনো বস্তুই নয়, বরং এনার্জি। আর সে কারণেই বিজ্ঞানী আইনস্টাইন বলছেন যে ম্যাটার বলতে কোনো কিছু নেই, এই সবই হলো লাইট এবং সাউন্ড। এখন আমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারি যে এনার্জি, লাইট তো বুঝলাম, কিন্তু সাউন্ড দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, বা সাউন্ড কেন বলা হলো এর ক্ষেত্রে? আর এই কথা একা আইনস্টাইনের নয়, বিখ্যাত নিকোলা টেসলা বলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। যার অর্থ, তুমি যদি মহাবিশ্বের গোপনীয়তা সম্পর্কে জানতে চাও, তবে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন অনুযায়ী ভাবো। আইনস্টাইন এবং নিকোলা টেসলার এ কথা বলার কারণ হলো, আমাদের এই মহাবিশ্বে সমস্ত জায়গায় বিভিন্ন ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাইব্রেশন মজুদ রয়েছে, এবং আমরা এতক্ষণ যে অ্যাটম সম্পর্কে আলোচনা করলাম, তার ভেতরেও একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অনুযায়ী সবসময় এই ভাইব্রেশন চলমান রয়েছে। একটি অ্যাটমের ভেতরে যে সাব অ্যাটমিক মলিকিউলস রয়েছে, তা সবসময় একটি নির্দিষ্ট গতিতে ভাইব্রেট করছে, যা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারছি না অথবা অনুভব করতে পারছি না। অর্থাৎ আপনার হাতে থাকা বই অথবা আপনি যে চেয়ারটিতে বসে আছেন, সেটিকে তো আপনারা স্থির দেখতে পারছেন, কিন্তু এটি আদৌ স্থির নয়। আর যে কথা না বললেই নয়, এই মোশনের কারণেই কিন্তু সাব অ্যাটমিক চার্জগুলো একসাথে একটি নির্দিষ্ট জায়গায় রয়েছে, তা কোথাও সরে যাচ্ছে না। আর সে কারণেই আইনস্টাইন বলছেন, এই এনার্জিতে থাকা যে ভাইব্রেশন রয়েছে, তার ফ্রিকোয়েন্সি, একটি জিনিস কতবার ভাইব্রেট করছে অথবা কতবার রিপিট করছে, সেটিকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্স আকারে গণনা করি। সেই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সকে এমন একটি নির্দিষ্ট পরিমাণে কমিয়ে আনা হয়েছে যেন আমরা সেটিকে অনুভব করতে পারি। তাহলে এবার ভেবে দেখুন, আমরা যে মেইন দুটো জিনিস এখানে পেলাম, তার প্রথমটি হলো লাইট অথবা এনার্জি, যে সম্পর্কে আমরা আজও পরিপূর্ণভাবে জ্ঞান রাখি না। তবে এর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ সাউন্ড বা ভাইব্রেশন, এটি কিন্তু এই এনার্জিকে বেষ্টন করে সেটিকে একটি জায়গায় ধরে রেখেছে, অথবা একটি নির্দিষ্ট মোশনে এটিকে পরিচালনা করছে। এর মানে সৃষ্টির মধ্যে লাইট এবং সাউন্ড দুটিই গুরুত্বপূর্ণ, দুটি সাইমেন্টেনিয়াসলি সমন্বয়ে কাজ করছে। কিন্তু এটি আমাদের জন্য কতটা গ্রহণযোগ্য? ভাইব্রেশন যে মেটারের উপর কিভাবে প্রভাব ফেলে এবং মেটারকে কিভাবে ধরে রাখে, সে ব্যাপারে আর না বলে আপনাদেরকে কিছু এক্সপেরিমেন্ট দেখাবো। প্রথমে কিছু সহজ বিষয় থেকে শুরু করি। যখন ওই সাউন্ড অথবা ভাইব্রেশন এই ম্যাটারটির উপরে বাড়িয়ে দেওয়া হলো, তখন এটি ভেঙে গেল, অথবা বলতে পারেন আলাদা হয়ে গেল। মনে করে দেখুন, আজ থেকে ঠিক 1 বছর আগে আমি আপনাদেরকে একটি এক্সপেরিমেন্ট দেখিয়েছিলাম, যার নাম হলো সিমেটিক এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটিতে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে কিভাবে সাউন্ড ম্যাটারের উপরে বৈচিত্র্যময় এফেক্ট তৈরি করে, সাউন্ড কিভাবে কঠিন থেকে কঠিন ডিজাইন তৈরি করছে। অধিক মাত্রার ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন যে শুধুমাত্র ভেঙে দেয় তাই কিন্তু নয়, বরং বিভিন্ন সুন্দর মিলিত প্যাটার্ন তৈরি করতে পারে। মানে এটি শুধু ভাঙার জন্য নয়, কোনো কিছু গড়ার ক্ষেত্রেও কাজ করে। দেখতে পাচ্ছেন কিভাবে সাউন্ডের বা আওয়াজের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জটিলতর প্যাটার্ন তৈরি করছে। তাহলে ভেবে দেখুন, আমরা কি সাধারণ দৃষ্টিকোণ থেকে বিষয়টি উপলব্ধি করতে পারতাম যে সাউন্ড ম্যাটারের উপরে এভাবে প্রভাব ফেলে?
সাউন্ডের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এর প্রভাব ম্যাটারের উপরে রয়েছে। সৃষ্টির সমস্ত জায়গায় এই সাউন্ড বিদ্যমান থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। একবার ভেবে দেখুন তো, সৃষ্টিতে এই সাউন্ডের ভূমিকার বিষয়ে আমাদেরকে কোথাও কি বলা হয়েছে যা আমরা উপলব্ধি করতে পারিনি? এখানে বলা হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু তৈরি করতে চান তখন তিনি শুধু বলেন। বলেন এই কথাটি দ্বারা আমাদেরকে কি বোঝানো হয়েছে? পূর্বে অনেকেই এটি চিন্তা করত যে ভয়েস কমান্ড কিভাবে সমস্ত কিছুকে সৃষ্টি করতে পারে বা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারে। তখন বিষয়টি আমাদের অনেকটা ধারণার বাইরে ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনার্জিকে যে জিনিসটি নিয়ন্ত্রণ করছে, যে প্রসেসিংয়ের মাধ্যমে ম্যাটার তৈরি, তা হলো সাউন্ড অথবা আওয়াজ। বিষয়টি এমন নয় যে তিনি বলেন কথাটি ছাড়া কোনো কিছু তৈরি করতে পারবেন না, তিনি সব কিছুই পারেন। তবে তিনি যেভাবে সৃষ্টি করার কথা আমাদেরকে বুঝিয়েছেন সেভাবেই বোঝার চেষ্টা করব। আমরা আমাদের সাধারণ এক্সপেরিমেন্টে সাধারণ ফ্রিকোয়েন্সির মাধ্যমে যদি এত কমপ্লেক্স প্যাটার্ন বা ডিজাইন তৈরি করতে পারি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন, যার শক্তি অসীম, তাহলে তিনি কেন মহাবিশ্ব ও এর মাঝে থাকা সমস্ত কিছুকে শুধু কোন কথাটি বলে সৃষ্টি করতে পারবেন না? বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ও ফিজিসিস্ট ফ্রিম্যান ডাইসন যে বলেছেন, অ্যাটমেরও কনসিয়াসনেস রয়েছে। কনসিয়াসনেস বলতে এই না যে সেটিরও একটি জীবন থাকতে হবে অথবা আমাদের মতো আত্মা থাকতে হবে, কিন্তু আমরা বলতে পারি যে সেটিরও সেন্স রয়েছে। আর এই ধরনের সেন্সের ব্যাপারে কিন্তু আমাদেরকে বহু আগেই বলা হয়েছে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। আসমান ও জমিনের মধ্যে থাকা সমস্ত কিছুই একটি কমান্ডমেন্টকে অনুসরণ করছে। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাউন্ড তৈরি করছে। সহজ ভাষায় বললে তাদের মধ্যে সাউন্ড বিদ্যমান, কিন্তু সেগুলো মানুষের শ্রবণ ক্ষমতার তুলনায় লোয়ার অথবা হায়ার ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে আমরা সেগুলো সাধারণত শুনতে পারি না। তবে সেগুলো আমাদের শোনার জন্য কনভার্ট করা সম্ভব। চলুন এবার আমরা কিছু প্ল্যানেটের কনভার্ট করা সাউন্ড শুনে আসব। বায়ো অ্যাকোস্টিক
এটি ছোট ছোট উদ্ভিদ থেকে আসা সাউন্ডকে বলা হয়। সেটি লোয়ার ফ্রিকোয়েন্সি হোক বা হায়ার ফ্রিকোয়েন্সি হোক, প্রত্যেকটি বস্তুর মাঝেই এটি বিদ্যমান। হ্যাঁ, আপনি হয়তো এখন ভাবছেন যে এই গাছের সাউন্ড আমাদের শোনার জন্য তেমন একটা ভালো আওয়াজ নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি শোনার উপযুক্ত করে দেননি, তবে এতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে অতি সুন্দর গান শোনাবে এই গাছগুলো। তবে এখানে চমকপ্রদ বিষয়টি হচ্ছে 1400 বছর আগে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্য ট্রিজ সিং, যার অর্থ গাছেরা গান করে বা গাছের মিউজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কসম করে বলছি, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যা উচ্চ স্বরে আল্লাহ তাআলার জিকির করে, আর তার সেই আওয়াজ সবচাইতে সুন্দর মিউজিক বা সুন্দর গান। একটিবার ভেবে দেখুন তো, গাছ যে গান করে অথবা গাছেরও যে ফ্রিকোয়েন্সি আছে সে ব্যাপারে সাধারণ মানুষের জানার কথা নয়, অথচ তিনি 1400 বছর আগে এই কথাটি আমাদেরকে বলে গেছেন। আমেরিকান বায়োলজিস্ট ডক্টর ব্রুস লিপটনের কথা অনুযায়ী পৃথিবীতে যত জীব রয়েছে তার সবার গ্রোথের ক্ষেত্রে ভাইব্রেশন কাজ করে, এবং ভাইব্রেশন এর গ্রোথকে দ্রুতগামী করে। পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে যে রূহ রয়েছে তেমনটা কিন্তু নয়। সেন্স রয়েছে অথবা রেসপন্সিভ এমন কোনো বস্তুকে আমরা পূর্ণ কনসিয়াসনেস থাকা প্রাণ হিসেবে দেখি না। মানুষের মধ্যে যেমন ফ্রি উইল আছে, বিচার বিবেচনা করার বুদ্ধি আছে, কথা বলতে পারা ক্ষমতা সহ আরও যে কয়টি সেন্স অ্যাক্টিভ আছে তা আমরা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কম দেখতে পাই, এবং আমরা দেখছি এটি সিরিয়ালভাবে অন্যান্য বস্তুর ক্ষেত্রে কমে যাচ্ছে। আমরা জীব হিসেবে মানুষ হলাম সেই প্রাণী যাদেরকে ফ্রি উইল দেওয়া হয়েছে, অথবা বলা চলে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। এই ইচ্ছা দ্বারা আমরা সৃষ্টিকর্তার উপাসনা করতেও পারি, আবার নাও করতে পারি, কিন্তু এই ক্ষমতাটি অন্যান্য সব বস্তুর মধ্যে নেই। এ বিষয়টি তো আমরা সবাই জানি যে একটি রকেট তার পেছন থেকে জেট ছোড়ে যেন সেটি দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী মিল্কি ওয়েতে একটি কোল্ড স্টার রয়েছে যে অন্য স্টারের চেয়ে দ্রুত ছোটার জন্য পেছন থেকে জেট ছোড়ে। এই বিষয়টি নিয়ে তারা ডিটেলসে গবেষণা করলে একটি চমৎকার বিষয় তাদের সামনে আসে। তারা ধারণা করে যে এই কোল্ড স্টার জেনে বুঝে তার পেছন থেকে জেট ছুড়ছে। মিল্কি ওয়ের চক্কর লাগানোর জন্য এই কোল্ড স্টার যখন তার পেছন থেকে জেট ছুড়ে যখন এই পজিশনে আসবে তখন এটি পেছন থেকে জেট ছোড়ার কথা নয়, কেননা এটি যদি শুধুমাত্র পেছন থেকে এই জেট নির্গত করে তবে এটি ভিন্ন ডিরেকশনে চলে যাবে। কেননা যদি এই কোল্ড স্টারটি চক্কর লাগাতে চায় তবে তার নিজেকেও পজিশন চেঞ্জ করতে হবে। এটি রকেটের ক্ষেত্রে তো আমরা বুঝলাম যে সেটি মানুষেরা নিয়ন্ত্রণ করছে সেটির পজিশন চেঞ্জ করার জন্য, কিন্তু এই কোল্ড স্টারের ক্ষেত্রে কিন্তু এমনটা হওয়ার কথা না। কিন্তু গবেষকরা দেখতে পায় যে সে নিজে থেকে তার ডিরেকশন চেঞ্জ করছে, কিন্তু একটি জড় পদার্থের ক্ষেত্রে এটি হওয়া কীভাবে সম্ভব যার কোনো কনসিয়াসনেস অথবা সেন্স নেই। এখানে প্রশ্ন হচ্ছে এই কোল্ড স্টারের ব্যাক সাইড কোনটি এবং ফ্রন্ট সাইড কোনটি সেটি সে কীভাবে বুঝলো? فسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। এই ব্যাপারে ইসলাম আমাদেরকে জবাব দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গ্রহ উপগ্রহকে নিজ কক্ষপথ দিয়েছেন, সে কারণে সে সবসময় আল্লাহ তাআলার আনুগত্য করে এবং ওনার নির্দেশের বাহিরে যেতে পারে না, ফলে সেটি ভিন্ন কোনো ডিরেকশনে চলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বে নানান জায়গায় ওনার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এবং আমাদেরকে সে ব্যাপারে চিন্তা করতে বলেছেন। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে পিছিয়ে থাকবো না, এগুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করব, কেননা সৃষ্টির মধ্যে স্রষ্টার অসংখ্য নিদর্শন আছে। Today, a young man on acid realized that all matter is merely energy condensed
to a slow vibration, that we are all one consciousness experiencing itself subjectively. There is no such thing as death. Life is only a dream, and we are the imagination of ourselves. Fire